উপদেষ্টা আসিফ নজরুলের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে এবং সেখানে তিনি বলেছেন নতুন বাংলাদেশ গড়ার সংস্কারের জন্য সময় দিতে হবে। তো মাহমুদ ভাই, আপনি কি মনে করেন এই যে রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র মেরামত, তারপরে এই যে সাখাওয়াত যেটি বলছেন যে 5টি প্রদেশ হবে, প্রশাসন রাষ্ট্র বিকেন্দ্রীকরণ হবে বা ইত্যাদি ইত্যাদি, অন্তর্বর্তীকালীন সরকার আসলে কেন, মানে রাষ্ট্র সংস্কার বলতে তারা কি বোঝাচ্ছে, বা সাখাওয়াত হোসেনের এই যে আর্টিকেল কিভাবে দেখেন, আপনি কি মনে করেন? প্রথমেই আমি সাখাওয়াত হোসেন ভদ্রলোককে এটা একটু জনগণকে মনে করিয়ে দিতে চাই। সাখাওয়াত সাহেব 2008 সালে 1/11 সরকারের সময় তিনি ইলেকশন কমিশনার ছিলেন এবং বাংলাদেশের যে ভারতীয় সম্প্রসারণবাদ বিস্তার লাভ করলো 1/11 সময় থেকে শুরু করে এবং এই সরকারের মানে হাসিনার ফ্যাসিস্ট সরকারের পতন পর্যন্ত এই যে বিস্তার লাভ করলো, এই বিস্তার লাভ করার পেছনে যারা কলকাঠি নেড়েছেন তাদের মধ্যে সাখাওয়াত সাহেব একজন। তিনি কোন কোটায় এই সরকারে উপদেষ্টা হয়েছেন আমি জানি না। ছাত্ররা কি তাকে উপদেষ্টা করেছে? তাকে কি ছাত্র নেতাদের নমিনেশন ছিল তার জন্য? আমি যতদূর জানি ছাত্রদের তিনি মানে রিপ্রেজেন্ট করেন না, আমি যতদূর জানি, আমি ভুল জানতে পারি। এরপরে আর কারা আছে এই সরকারে? এই সরকারে যদি আমরা দেখি তাহলে 1/11 কিছু লোকজন আছে এই সরকারে, এনজিওর লোকজন আছে, প্রথম আলো ক্যাম্পের লোকজন আছে এবং ছাত্র নেতারা আছে। তো আমার ব্যক্তিগত ধারণা সাখাওয়াত সাহেব হয় ইউনূস সাহেব তাকে পছন্দ করেছেন অথবা প্রথম আলো ক্যাম্প তাকে পছন্দ করেছে। এই সাখাওয়াত সাহেব আজকে রাষ্ট্র মেরামতের কথা বলছেন, তো গত 16 বছর যখন এই রাষ্ট্রকে প্রতিটি মানে ইনস্টিটিউশন ধ্বংস করা হয়েছে, এই সাখাওয়াত সাহেব কোথায় ছিলেন? তিনি তো বাংলাদেশে বহাল তবিয়তে ছিলেন এবং তাকে কখনো তো আমরা মুখ খুলতে শুনি নাই। এবং তিনি যখনই কথা বলেছেন তার কিছু কিছু লেখা আমি এর আগেও পড়েছি। মানে আমি দেশ ছাড়ার আগে এক গোল টেবিলে তিনি ছিলেন, আমি ছিলাম সেখানে। প্রত্যেক সময় তিনি দানব ফ্যাসিস্ট শেখ হাসিনাকে অত্যন্ত বিনয়ের সাথে মাননীয় প্রধানমন্ত্রী বলে উল্লেখ করেছেন তার বক্তব্যে, তার লেখায়, সর্বত্র। এবং আমার তো মনে পড়ে না তিনি কোথাও প্রতিবাদ জানিয়েছেন যে বাংলাদেশ যে ধ্বংস করা হচ্ছে, বাংলাদেশের বিচার বিভাগ আজকে যে কথা উনি বলছেন, বিচার বিভাগের কথা বলছেন, পুলিশের কথা বলছেন এবং তিনি আরো কতগুলো কথা বলছেন, যেমন আপনি ফেডারেল গভর্নমেন্টের কথা বললেন, এটা নিয়ে আমি আলাদা বলছি। কাজেই সব মিলে আমি মনে করি যে সাখাওয়াত সাহেব অন্তত বাংলাদেশের এই রাষ্ট্রের কি পরিবর্তন হবে এই বিপ্লবের পরে, এটার তিনি মরাল রাইট রাখেন না। তার সেই মরাল রাইট নাই। তিনি সরকারে এসছেন, তার সৌভাগ্য। তাকে প্রথম আলো ক্যাম্প যদি নিয়ে আসে তাদের প্রতিনিধি হিসেবে, কিংবা ইউনূস সাহেব কোনো বিশেষ কারণে তাকে যদি পছন্দ করে থাকেন, অথবা সেনাবাহিনীর যারা এখনো আপনি যাদের কথা বললেন যে প্রো ইন্ডিয়ান কিংবা প্রো হাসিনা ক্যাম্পের যে সমস্ত লোকজন সেনাবাহিনীতে আছে এখনো, তাদের মধ্যে থেকে তিনি যদি পছন্দসই হয়ে থাকেন তাহলে সেটা আমার জানা নাই। এটা গেল সাখাওয়াত সাহেবের প্রসঙ্গ। এবং এটা আমি আবারও জনগণকে মনে করে রাখতে বলছি এই চরিত্রগুলো সম্পর্কে। মুশকিল হচ্ছে বাংলাদেশের জনগণ মানুষকে খুব তাড়াতাড়ি হিরো বানিয়ে ফেলে, তার অতীত চিন্তা করে না এবং একটা আবেগের বশবর্তী হয়ে তারা বিভিন্ন কমেন্ট করে ফেলে। এবং তাদেরকে তখন যদি আপনি সাবধান করেন তাহলে তারা বলে যে আপনারা তার নিন্দা করছেন, আপনারা এখনই সমালোচনা করছেন, মাত্র তো 1 মাস গেল, এই ধরনের কথাবার্তা আপনি শুনতে পারবেন। কিন্তু যদি আমরা বারবার ভুল করতে থাকি তাহলে কিন্তু রাষ্ট্রের এই বিপ্লবের সফলতা ধরে রাখা কঠিন হয়ে যাবে। এটা গেল সাখাওয়াত সাহেব সম্পর্কে। আর উনি যেগুলো লিখেছেন
তার মধ্যে ফেডারেল গভর্নমেন্টের কথা উনি বলছেন। বাংলাদেশ একটা ছোট্ট দেশ, মাত্র 1,45,000 বর্গ কিলোমিটার এই দেশের আয়তন, ছোট একটা দেশ। এটাকে আপনি ফেডারেল স্ট্রাকচার করবেন, এটাকে প্রদেশ বানাবেন, মানে আরো ইস্যু আপনি তৈরি করবেন। যেখানে ইউনিটির প্রয়োজন সেখানে আপনি বিভাজন তৈরি করবেন। এটা আমার ব্যক্তিগত মতামত। এখন সেই মতামতের সাথে বাংলাদেশের জনগণ কি মনে করবেন আমি জানি না। আপনি দেখেছেন এমনকি ডিস্ট্রিক্ট নিয়েই তো বিভিন্ন রকম মানে বিতর্ক তৈরি হয়ে যায়। তো এখন আপনি প্রদেশের কথা চিন্তা করছেন, তখন আবার প্রদেশের দাবি চলে আসতে শুরু করবে। কাজেই এই ধরনের ইস্যুগুলি তৈরি করার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। এক, দ্বিতীয়ত আপনি বর্তমান কনস্টিটিউশনের যে অবস্থা, এই কনস্টিটিউশনে আপনি ফেডারেল গভর্নমেন্ট কিভাবে করবেন? তাহলে কি এই কনস্টিটিউশন আপনারা মানেন না? তাহলে প্রথমেই এই কনস্টিটিউশন আপনারা বাতিল ঘোষণা করতেন বিপ্লবী সরকার করে, যেটা আমি বলেছিলাম। আমি কিন্তু বরাবর এটাকে বিপ্লবী সরকার বলি, তারাই বলছেন এটাকে ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার। আমি কিন্তু প্রথম দিন থেকে বলছি এটা বিপ্লবী সরকার। তো আপনি কনস্টিটিউশন রেখে দিয়ে আপনি কিভাবে তাহলে ফেডারেল গভর্নমেন্টের কথা বলতে পারেন? তাহলে ফেডারেল গভর্নমেন্ট করতে হলে আপনার কনস্টিটিউশন চেঞ্জ করতে হবে। সেই কনস্টিটিউশন চেঞ্জ করার আপনার কোনো বৈধতা কি আছে আপনার? তাহলে আগামী যারা ইলেক্টেড হয়ে আসবে পার্লামেন্টে, তারা সিদ্ধান্ত নেবে এটা কি ফেডারেল গভর্নমেন্ট হবে কি হবে না, এটা সিদ্ধান্ত নেবে। আরেকটি কথা আমি বলতে চাই, এটা বলে আমার বক্তব্য শেষ করব, কারণ আরো দুজন আছেন বক্তা। সেটা হলো, আসলে সরকার কয়টা আমাকে বলেন তো? সরকার একটা বা সরকার একাধিক? এটা আমার কিছুদিন ধরে আমার এই প্রশ্নটা আমার মাথায় যাচ্ছে। কারণটা হলো, আপনি বলেন যে পুলিশের মধ্যে যারা ক্রিমিনাল, যারা নন ক্রিমিনাল, তারা কেউ আজ পর্যন্ত গ্রেফতার কেন হয় নাই? এটা একটা বড় প্রশ্ন। তারপরে সেনাবাহিনীর মধ্যে যাদেরকে নিয়ে আমরা জানি যে যারা বিগত দানব সরকার শেখ হাসিনার পাঁচাটা গোলামের ভূমিকা পালন করেছে, সেনাবাহিনীর মধ্যে যে সমস্ত জেনারেলরা, তাদের মধ্যে সবাই তো বহাল তবিয়তে আছেন। কারো কারো হয়তো পোস্টিং চেঞ্জ হয়েছে, কিন্তু তারা চাকরিতে আছেন। একমাত্র দুজন লোক আমি মনে করতে পারি যাদেরকে গ্রেফতার করা হয়েছে, একটা হচ্ছে জিয়া আর একটা হচ্ছে সোহেল। এই দুজন ছাড়া সিনিয়র যে সমস্ত জেনারেলরা আমরা জানি যারা হাসিনার সঙ্গে এই রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত ছিল, যারা ভারতকে ঢুকিয়েছে বাংলাদেশের ভেতরে, যারা বাংলাদেশকে ভারতের অলিখিত একটা উপনিবেশে পরিণত করেছিল, তাদের কারো বিরুদ্ধে তো অ্যাকশন নেওয়া হয়নি। আমি আপনাদেরকে একটা খবর দেই, আজকেই আমি খবরটা পেয়েছি, আমি জানি না আপনারা শুনেছেন কিনা। এদের মধ্যে থেকে একজন লেফটেন্যান্ট জেনারেল, যার বিষয়ে আপনারা সবাই কথা বলেছেন ভিন্ন ভিন্ন সময়, আমি শুনেছি সেই লেফটেন্যান্ট জেনারেল নাকি পালিয়ে গেছে। এরকম একটা রিউমার আমি শুনতে পাচ্ছি, আজকে আমি শুনেছি এই রিউমার, এবং সে নাকি ভারতে চলে গেছে। যদি সে পালিয়ে গিয়ে থাকে, তাহলে সেনাবাহিনী কি করছিল, আমাদের গোয়েন্দারা কি করছিল, সে কিভাবে পালিয়ে গেল? আচ্ছা, এটা গেল একটা। তার মানে আপনি সেনাবাহিনীর মধ্যে যে রদবদল করার কথা ছিল, এই রদবদল এখনো করা হয় নাই। কেন করা হয় নাই? প্রফেসর ইউনূসের কি সেনাবাহিনীর প্রতি কন্ট্রোল নাই? তিনি কি করতে পারছেন না, না তিনি এটাকে গুরুত্ব দিচ্ছেন না? এটা আমার প্রশ্ন। আর দ্বিতীয় কথা যেটা আর একটা বলা দরকার, যে সেনাবাহিনী নিজেই স্বীকার করেছে যে তারা প্রায় 650 জনকে আশ্রয় দিয়েছিল সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে, তাদের প্রাণ বাঁচানোর জন্য মানবিক কারণে। খুব ভালো কথা, কিন্তু তাদের তালিকা কোথায়? সেই তালিকা কি ইউনূস সাহেব দেখেছেন এখন পর্যন্ত? এবং তারা এই 650 জন কি এখনো ক্যান্টনমেন্টে আছে, নাকি তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে? যদি ছেড়ে দেওয়া হয়ে থাকে এবং তাদের মধ্যে যদি ক্রিমিনালরা থাকে, তাহলে সেনাবাহিনী কোন ক্ষমতা বলে তাদেরকে ছেড়ে দিল, যদি না বাংলাদেশে প্যারালাল গভর্নমেন্ট রান করে থাকে? যেমন ধরেন, একজনের এক্সাম্পল আমি দেই, এই দানব সরকারের পররাষ্ট্রমন্ত্রী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী কি নাম, হাসান, কি নাম তার জন্য, হাসান মাহমুদের কথা বলছেন আপনি? হ্যাঁ। তো
তো হাসান মাহমুদ শুনলাম আমি সে ধরা পড়েছে, এটা মিডিয়াতে আসলো। ধরা পড়ার পরে এখন শুনতে পাচ্ছি সে বেলজিয়াম চলে গেছে। কে তাকে বেলজিয়াম দিতে গেল? তাকে কারা ধরলো আর কারা বেলজিয়ামে যেতে দিল? একই ঘটনা আরাফাতের বেলায় হয়েছে। মিডিয়াতে চলে আসলো আরাফাত গ্রেফতার হয়েছে, তো সেই আরাফাত আবার ছাড়া পেয়ে গেল কি করে? তাহলে কি সরকার কি দুটো সরকার? কাজেই সিচুয়েশন কিন্তু এখনো মানে স্টেবিলাইজড হয়েছে বলে আমি মনে করি না। এবং প্রফেসর ইউনূসকেই প্রমাণ করতে হবে, জনগণকে ভরসা দিতে হবে যে সম্পূর্ণ নিয়ন্ত্রণ তার হাতে রয়েছে, এবং নিয়ন্ত্রণ যদি তার হাতে থাকে সেটাকে আমাদেরকে দেখাতে হবে, খালি মুখে বললে হবে না। এবং সেই দেখানোর জন্য এই প্রকৃত ক্রিমিনাল যারা পুলিশের মধ্যে ছিল, পলিটিশিয়ানের মধ্যে ছিল, বিচার বিভাগে ছিল, তাদেরকে ইমিডিয়েটলি গ্রেফতার করা দরকার। এখন যে গ্রেফতার নাটক কিছু হচ্ছে, কিছু ছোটখাটো ক্রিমিনালদের ধরা হচ্ছে, মেইন ক্রিমিনালদের বাদ দিয়ে, এটা নিয়ে তো সন্দেহ সৃষ্টি হচ্ছে সরকারের। জি মাহমুদ ভাই, ধরেন আমি আপনার সঙ্গে একমত যে ধরেন সরকার আসলে কে চালাচ্ছে, কোত্থেকে চালাচ্ছে, এগুলো নিয়ে সন্দেহ দেখা দিচ্ছে বিভিন্ন ভাবে। এবং 111 সরকার যখন এসেছিল তখন কিন্তু সবাই কিন্তু মানে 111 এর ব্যাপারে কিন্তু খুব সেন্সিটিভ ছিল। মানে এই সরকার আসছে জাতির ত্রাণকর্তা, উদ্ধারকর্তা, আমরা এই দেখবো, আমরা ওই দেখবো। কিন্তু কয়েকদিন পরে দেখা গেল সিচুয়েশন আসলে অন্যটা। মানে আর্থিক বাণিজ্য থেকে শুরু করে হেন কোনো কাজ নেই তারা করে নাই। তো এখন ইউনূস সাহেবের সরকার সম্পর্কেও সমালোচনা করতে গেলে কিছু অংশ থেকে নানা রকমের কথা আমাদেরকে শুনতে হয়। আমরা কিন্তু সমালোচনা করছি না, আমরা সতর্ক করছি। জনগণের এটা বোঝা দরকার, আমরা সতর্ক করছি জনগণকে। এবং আমি কিন্তু গত 18 বছর ধরে সতর্ক করে যাচ্ছি বাংলাদেশের জনগণকে, এবং আমি আগে যেগুলো সতর্ক করেছি সেগুলো কিন্তু এখন সব সঠিক প্রমাণিত হয়েছে। এবং মাহমুদ ভাই, আজকের আরেকটা সাবজেক্ট হচ্ছে আমার যে মঈন এবং হাসিনার যারা অনুগত ছিল তারা ক্রমশ শক্তিশালী হচ্ছে। এবং আপনি সাখাওয়াত সাহেবের কথা বললেন, 111 এর প্রোডাক্ট, আলী ইমাম মজুমদার আরেকটা প্রোডাক্ট। কিন্তু জনপ্রশাসন নিয়ে সে যা করতেছে এটা একটা মানে বিস্ময়কর আর কি। যেমন ধরেন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব নুরুল ইসলাম, যে তার সচিবালয়ের ফাইল চুরি করতে যে ধরা পড়ে, মানে ফাইল কপি করে আওয়ামী লীগের কাছে পাঠানোর সময় যে ধরা পড়ে, তাকে বরখাস্ত করা হয়। তাকে সকল সুযোগ সুবিধা সহ আবার পুনর্বহাল করেছে আলী ইমাম মজুমদার। তো আপনি যদি গত 1 মাসের যে সরকার, 1 মাসের এই অন্তর্বর্তীকালীন সরকারের খুব সংক্ষিপ্ত একটা যদি দেন, মানে সংক্ষেপে যদি বলেন যে কি মনে হলো 1 মাসের, মানে মর্নিং শোজ দ্য ডেইজ, 1 মাসে আপনার কাছে কি মনে হচ্ছে? আমি খুব সংক্ষেপে বলি, আগে আমি বেশি সময় নিয়ে ফেলছি, এটা ঠিক হচ্ছে না। আমি শুধু দুটো কথা বলতে চাই। আমার কাছে মনে হচ্ছে এই সরকারের ডাইনামিজমের ঘাটতি আছে, আমাকে লেস ডাইনামিক মনে হচ্ছে। এবং এই সরকারের এক্সপেরিয়েন্সের ঘাটতি আছে, অভিজ্ঞতার ঘাটতি আছে। কাজে আপাতত আমি এই দুটো কমেন্ট করেই আমার বক্তব্য শেষ করছি।